আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আচ্ছা আশা করি সবাই ভালো আছো। আমি জান্নাতুন নাইমা চট্টগ্রাম মেডিকেল কলেজের চতুর্থ বর্ষে আছি। আজকে আমি তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের জন্য জীববিজ্ঞানের অধ্যায় 4 নিয়ে আলোচনা করব। অধ্যায় 4 হচ্ছে জীবনী শক্তি। এটা তোমাদের সিলেবাসে খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আচ্ছা, প্রথমে আসা যাক জীবনী শক্তির সংজ্ঞাতে। জীবনী শক্তির সংজ্ঞায় আমরা বলতে পারি জীব দেহ বা জৈব অণুর রাসায়নিক বন্ধন ছিন্ন করার মাধ্যমে যে শক্তিটা আমরা প্রায় পাই সেটাই হচ্ছে কি জীবনী শক্তি। ঠিক আছে, এটা হচ্ছে জীবদেহে হইতে হবে, তাহলে আমরা সেটাকে বলতে পারি হচ্ছে কি জীবনী শক্তি। ঠিক আছে, এখন সেই রাসায়নিক বা হচ্ছে জৈব অণুটা কি, সেটা হচ্ছে এটিপি। এটার নাম হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট। এখন এই নামটা কোত্থেকে আসলো, এডিনোসিন কোত্থেকে আসলো, ট্রাই কোত্থেকে আসলো, ফসফেট কোত্থেকে আসলো? ঠিক আছে, এডিনোসিন হচ্ছে আমরা জানি যে ডিএনএ আরএনএ নাম সবাই তোমরা শুনেছো। ডিএনএ আরএনএ স্ট্রাকচার যদি আমরা খুব মলিকুলার স্ট্রাকচার যদি আমরা চিন্তা করতে যাই, তাহলে সেখানে দেখব যে ওখানে কিছু নাইট্রোজেন বেস থাকে। চার ধরনের নাইট্রোজেন বেস থাকে, এর মধ্যে এক ধরনের নাইট্রোজেন বেস হচ্ছে এই এডিনিন। ঠিক আছে, আর ট্রাই মানে হচ্ছে তিন, আর ফসফেট মানে হচ্ছে তিনটা ফসফেট। তার মানে এডিনোসিন থাকবে আর তিনটা ফসফেট থাকবে, এটা নিয়ে হচ্ছে এটিপি তৈরি হবে। এখন এটিপি এটাকে বলা হয় হচ্ছে বায়োলজিক্যাল কয়েন বা হচ্ছে এনার্জি কয়েন। ঠিক আছে, তাহলে এটিপির আগের অবস্থা হচ্ছে এএমপি অথবা হচ্ছে এডিপি। তাহলে যখন এএমপি মানে এডিনোসিন মনোফসফেটের সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হবে, তখন কি হবে এডিপি মানে হচ্ছে এডিনোসিন ডাইফসফেট। আবার যখন একটা এডিনোসিন ডাইফসফেটের সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হবে, তখন সেটা হবে হচ্ছে এটিপি মানে হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট। এই যে এএমপি অথবা এডিপির সাথে একটা করে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হচ্ছে, প্রতিবারে কিন্তু এই এডিপি এবং হচ্ছে এটিপির মধ্যে কিছু এনার্জি স্টোরড হচ্ছে। ওই এনার্জিটাই হচ্ছে আমরা পরে আমাদের কাজে লাগাই, মানে এটা আমাদের জীবদেহে কিন্তু হচ্ছে, এজন্য এটার নাম হচ্ছে জীবনী শক্তি। তাহলে এই প্রসেসটার নাম, যে প্রসেসটার মাধ্যমে এএমপি অথবা এডিপির সাথে একটা একটা করে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হবে, সেই রাসায়নিক বিক্রিয়ার নাম হচ্ছে ফসফোরাইলেশন মানে হচ্ছে ফসফেট যুক্ত হওয়া। আর এটার মাধ্যমে কি হয়, ওই এডিপি অথবা এটিপির মধ্যে হচ্ছে এনার্জি সঞ্চিত হয় বা শক্তি সঞ্চিত হয়, যেটা আমরা অথবা উদ্ভিদ পরে কাজে লাগাতে পারে। আর ডিফসফোরাইলেশন কথাটার মানে কি, ডিফসফোরাইলেশন মানে হচ্ছে এটিপি থেকে যখন একটা ইনঅর্গানিক ফসফেট বের হয়ে যাবে, তখন কি হবে, এটিপি থাকলে সেটা এডিপি হয়ে যাবে মানে এডিনোসিন ডাইফসফেট মানে দুইটা ফসফেট হয়ে যাবে। আবার এডিপি থেকে একটা বের হয়ে গেলে কি হয়ে যাবে, এডিনোসিন মনোফসফেট হয়ে যাবে মানে একটা ফসফেট থাকবে। এখন এই যে ইনঅর্গানিক ফসফেটটা যে বের করে ফেললো, তার মানে কি এখান থেকে শক্তি নির্গত হচ্ছে। তার মানে আমাদের বডিতে যখন আমরা শক্তিটা স্টোর করে রাখবো, তখন হবে ফসফোরাইলেশন রাসায়নিক বিক্রিয়া। কিন্তু আমরা যখন শক্তিটা বের করে দিব বা হচ্ছে কাজে লাগাবো, কাজে লাগানোই মানে হচ্ছে বের করে দেওয়া শক্তিটাকে, তাহলে তখন কি রিয়াকশনটা হবে, তখন যে রাসায়নিক বিক্রিয়াটা হবে সেটার নাম হচ্ছে ডিফসফোরাইলেশন। এটাই হচ্ছে আমাদের এটিপি এএমপি বা হচ্ছে এডিপি, এগুলাকে বলা হয় বায়োলজিক্যাল কয়েন বা হচ্ছে তুমি বলতে পারো এক ধরনের রিচার্জেবল ব্যাটারি। তোমাদের বইয়ে যেটা বলা আছে, মানে এটাকে তুমি বারবার রিচার্জ করতে পারবা। যখন তুমি এএমপি এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত করবা, তখন ওখানের মধ্যে এনার্জি স্টোরড হবে, তার মানে তুমি ব্যাটারিটাকে রিচার্জ করলা। আবার যখন তুমি ইনঅর্গানিক ফসফেট একটা একটা করে বের করে দিবা, তার মানে কি, তখন তুমি ওখান থেকে এনার্জিটাকে বের করছো, তার মানে ওখান থেকে এনার্জি নির্গত হচ্ছে, তার মানে ব্যাটারির এনার্জি আস্তে আস্তে কমে যাচ্ছে। এটাই হচ্ছে কি ডিফসফোরাইলেশন, এটাই হচ্ছে আমাদের এটিপি। আচ্ছা, এখন আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস। আমরা যে ছোটবেলায় সবসময় পড়ে আসতাম যে গাছ নিজের খাদ্য নিজে তৈরি করে, এখন গাছ কিভাবে নিজের খাদ্য নিজে তৈরি করে, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে কি সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস। ফটো মানে হচ্ছে লাইট, সিনথেসিস মানে তৈরি করা। তার মানে লাইট বা আলোর উপস্থিতিতে গাছ যখন নিজের খাদ্য নিজে তৈরি করে, সেই প্রক্রিয়াটার নামই হচ্ছে কি সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস। তাহলে আমরা যদি প্রথমে এক নজরে রিয়াকশনটাকে দেখতে চাই, তাহলে কি হবে, 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু পানি এবং হচ্ছে আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে গাছ কি করে, C6H12O6 মানে এটা হচ্ছে একটা গ্লুকোজ তৈরি করে। তারপরে হচ্ছে +6H2O+6 অক্সিজেন উপজাত বা বাই প্রোডাক্ট হিসেবে তৈরি করে। তাহলে ওর কি কি লাগতেছে, ওর লাগে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ওর লাগে পানি, ওর লাগে আলো আর ক্লোরোফিল। আর কি তৈরি হয় হচ্ছে গ্লুকোজ, পানি এবং অক্সিজেন। এর মধ্যে গ্লুকোজটা হচ্ছে গাছের নিজের কাজে লাগে, আর পানি আর অক্সিজেনটা সে উপজাত বা বাই প্রোডাক্ট হিসেবে বের করে দেয়, যেটা আমাদের কাজে লাগে। ঠিক আছে, এখন এই রিয়াকশনটা বা এই
রিয়াকশনটা হয় হচ্ছে গাছের মেজোফিল টিস্যুতে। মেজোফিল টিস্যু থাকে কোথায়? সেটা থাকে হচ্ছে পাতায়। আর মেজোফিল টিস্যুর মধ্যে থাকে হচ্ছে ক্লোরোপ্লাস্ট, আর ক্লোরোপ্লাস্টে থাকে হচ্ছে ক্লোরোফিল। আর এই ক্লোরোফিলের কাজ হচ্ছে, ক্লোরোফিল হচ্ছে এক ধরনের রঞ্জক পদার্থ বা হচ্ছে মানে কালার সাবস্টেন্স বা পিগমেন্ট যেটাকে বলে। ক্লোরোফিল অনেক ধরনের হতে পারে, লাল নীল সবুজ অনেক ধরনের হতে পারে। এগুলা হচ্ছে, আর সেই ক্লোরোফিলটা থাকে হচ্ছে ক্লোরোপ্লাস্টে, আর ক্লোরোপ্লাস্টটা থাকে হচ্ছে মেজোফিল টিস্যুতে। তাহলে ক্লোরোফিলের কাজ কি? ক্লোরোফিল কি করতে পারে? ক্লোরোফিল হচ্ছে এই যে আমরা সূর্যের আলোটা পাচ্ছি, সূর্যের আলোটা কিন্তু আসলে 7 রঙা, মানে হচ্ছে আমরা যে রেইনবো কালার দেখি ওখানের মধ্যে যে 7টা কালার, সূর্যের আলোতে ওই 7টা কালারই থাকে। এখন ক্লোরোফিলগুলো অনেক ধরনের হয়, এক এক ধরনের ক্লোরোফিল এক এক ধরনের লাইটকে অ্যাবজর্ব করতে পারে বা নিজের মধ্যে শোষণ করতে পারে। সেই এনার্জিটা সে কী করে, মানে ওই আলোটাকে শোষণ করার মাধ্যমে ক্লোরোফিল নিজের মধ্যে কিছু শক্তি সঞ্চয় করে। সেই শক্তিটাকে কাজে লাগিয়ে সে কী করে, কার্বন ডাইঅক্সাইড এবং পানির উপস্থিতিতে গ্লুকোজ তৈরি করে। এখন এই কার্বন ডাইঅক্সাইডটা কোত্থেকে আসবে? এই কার্বন ডাইঅক্সাইডটা থাকে হচ্ছে আমাদের পরিবেশে থাকে। নর্মালি আমাদের আশেপাশে যে বায়বীয় পরিবেশ, সেখানে থাকে হচ্ছে কত, 0.03% কার্বন ডাইঅক্সাইড থাকে। আর যেটা হচ্ছে জলজ, সেখানে হচ্ছে 0.3% কার্বন ডাইঅক্সাইড থাকে। ঠিক আছে? আর পানিটা কোত্থেকে আসে? পানিটা আমরা সবাই জানি গাছের কি থাকে, মূল থাকে। মূলের মাধ্যমে সে মাটি থেকে পানি সংগ্রহ করে। তাহলে কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে বাতাস থেকে নেয়। আর বাতাস থেকে কিভাবে নেয়? পত্ররন্ধ্রের মাধ্যমে নেয়। মানে হচ্ছে গাছের পাতায় কিছু ছোট ছোট ফুটো থাকে, সেগুলোকে বলা হচ্ছে পত্ররন্ধ্র। সেটার ফিগার তোমাদের বইয়ে ভালো মতো দেওয়া আছে, পত্ররন্ধ্রের ছবি, ওটা দেখে নিবা। তার মাধ্যমে সে কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করে। আর পানিটা নেয় হচ্ছে মূল রোমের মাধ্যমে। তারপরে হচ্ছে আলোক শক্তি এবং ক্লোরোফিলের সাহায্যে সে গ্লুকোজ জাতীয় খাবার তৈরি করে। ঠিক আছে? তাহলে এখানে আলটিমেটলি কি হচ্ছে, আলোক শক্তি কে গ্রহণ করছে? ক্লোরোফিল নিচ্ছে। সেই আলোক শক্তিটাকে কি শক্তিতে পরিণত করছে? রাসায়নিক শক্তিতে। এই যে গ্লুকোজটা তৈরি হলো, এটা কি একটা রাসায়নিক পদার্থ না? মানে রাসায়নিক জৈব পদার্থ গ্লুকোজ, এটা কিন্তু একটা রাসায়নিক সংকেত, তার মানে এটা একটা রাসায়নিক জৈব পদার্থ। তাহলে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে পরিবর্তিত হলো। ঠিক আছে? এখন তোমাদেরকে আগে একটা কথা বলেছি, বাতাসে কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি হচ্ছে 0.03%, আর পানিতে হচ্ছে 0.3%। তার মানে কি, কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব সেখানে বেশি। তাহলে কি, জলজ উদ্ভিদে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ রাসায়নিক বিক্রিয়াটা ভালো মতো বেশি হবে। ঠিক আছে? এখন এই প্রক্রিয়ার মধ্যে উপজাত বা বাই প্রোডাক্ট হিসেবে বের হয় হচ্ছে পানি আর অক্সিজেন, এগুলো আমাদের কাজে লাগে। আর এই প্রক্রিয়াটা হচ্ছে একটা অক্সিডেশন রিয়াকশন। এগুলো তোমরা কেমিস্ট্রিতে ভালো মতো বুঝবে, অক্সিডেশন রিয়াকশন কি। তাহলে এই রাসায়নিক বিক্রিয়াতে পানিটা হচ্ছে জারিত হয় বা অক্সিডেশন হয়, আর কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে বিজারিত হয় বা হচ্ছে রিডাকশন হয়। ঠিক আছে? তারপরে হোল প্রসেসটার মাধ্যমে গ্লুকোজ এবং পানি আর অক্সিজেন বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয়। আচ্ছা, এখন ফটোসিনথেসিস বা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে আমরা বড়ভাবে দুটি পর্যায়ে ভাগ করতে পারি। একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়, আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নির্ভর মানে কি? যে পর্যায়টাতে আলো অবশ্যই দরকার, তাহলে সেই প্রসেসটার নাম হচ্ছে কি, আলোক নির্ভর। এখানে কি হয়, এখানে এডিপি বা এডিনোসিন ডাইফসফেটের সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে কি তৈরি হয়? এটিপি তৈরি হয়। এটিপি সম্পর্কে আমরা আগের টপিকে পড়েছি। আর এখন এখানে এই যে এডিপির সাথে যে ইনঅর্গানিক ফসফেটকে যুক্ত করবে, এই শক্তিটা কোত্থেকে আসতেছে? এই শক্তিটাই হচ্ছে কি, এখানে এডিপির সাথে মানে এডিনোসিন ডাইফসফেটের সাথে যে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করছে, এই শক্তিটা কোত্থেকে পাচ্ছে? এই শক্তিটা পাচ্ছে হচ্ছে এই যে ক্লোরোফিল ছিল, মেজোফিল টিস্যু ক্লোরোপ্লাস্টে যে ক্লোরোফিলটা ছিল, সেটা কি করে, আলো থেকে ফোটন কণা হচ্ছে নিজের মধ্যে সঞ্চিত করে রাখে। তার মাধ্যমে সে নিজের মধ্যে কিছু এনার্জি স্টোর করে। সেই এনার্জিটাকেই সে হচ্ছে এখানে দেয়। এখানে দেওয়ার কারণে কি হয়, এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হতে পারে, যার কারণে এটিপি তৈরি হতে পারে। তাহলে এতটুকু হচ্ছে গেল আলোক নির্ভর পর্যায়। আর এই পুরো রাসায়নিক বিক্রিয়াটাকে বলা হচ্ছে ফটো ফসফোরাইলেশন। মানে হচ্ছে ফটো মানে হচ্ছে আলোর মাধ্যমে ফসফোরাইলেশনের সঙ্গে আমরা কি বলেছিলাম, এডিপি অথবা এএমপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত করার যে রাসায়নিক বিক্রিয়া, সেটার নাম হচ্ছে ফসফোরাইলেশন। আর যেহেতু এটা আলোর উপস্থিতিতে হচ্ছে, সেজন্য সেটার নাম ফটো ফসফোরাইলেশন। তাহলে এডিপি থেকে ইনঅর্গানিক ফসফেটের সাথে যুক্ত হয়ে এটিপি তৈরি করছে, এটা আলোক নির্ভর পর্যায়ে। এখন আলোক নিরপেক্ষ পর্যায়ে কি হয়? আলোক নিরপেক্ষ পর্যায়ে আমরা কি পড়েছিলাম, গ্লুকোজ তৈরি করতে কি কি লাগবে? কার্বন ডাইঅক্সাইড আর পানি লাগবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড আর পানি একসাথে মিলে যে
গ্লুকোজটা তৈরি হবে, সেই প্রক্রিয়াটাই হচ্ছে আলোক নিরপেক্ষ। এখন কার্বন ডাইঅক্সাইড আর পানি মিলে গ্লুকোজ তৈরি হওয়ার জন্য একটা শক্তি দরকার, সেই শক্তিটাই হচ্ছে কে সাপ্লাই দিবে? ওই যে আলোক নির্ভর পর্যায়ে এটিপি তৈরি হয়েছিল, এই এটিপির কাছ থেকে সে ওই শক্তিটা নিয়ে কি করবে? আসলে এখানে তাহলে কি হচ্ছে? শক্তি ট্রান্সফার হচ্ছে। প্রথমে শক্তিটা আলো থেকে এটিপির মধ্যে যুক্ত হলো, পরে ওই এটিপিকে কাজে লাগিয়ে কার্বন ডাইঅক্সাইড আর পানি মিলে কি তৈরি করলো? গ্লুকোজ তৈরি করলো। তাহলে ওই যে পর্যায়টা সেটা হচ্ছে কি? আলোক নিরপেক্ষ পর্যায়। এখন আলোক নিরপেক্ষ পর্যায়ের গতিপথটাকে আসলে বিজ্ঞানীরা 3টা গতিপথ আবিষ্কার করেছেন। এর মধ্যে 2টার কথা তোমাদের বইয়ে আছে, একটা হচ্ছে C3 সাইকেল আর একটা হচ্ছে C4 সাইকেল। এখন এইগুলা সম্পর্কে এত ডিটেলস তোমাদের বইয়ে নেই, খুবই সংক্ষিপ্ত আলোচনা আছে। C3 সাইকেলটার নামকরণ C3 কেন? কারণ হচ্ছে এটা প্রথম যে স্থায়ী একটা কম্পাউন্ড বা স্থায়ী যে পদার্থটা তৈরি হয় এই সাইকেলে, C3 সাইকেলে, সেটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর C4 সাইকেলে প্রথম যে স্থায়ী পদার্থ তৈরি হয় সেটার নাম হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে C3-তে হয় 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, আর 4-এ হয় হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এর জন্য এটার নাম C3 সাইকেল, এটার নাম C4 সাইকেল। C3 সাইকেলের উদ্ভিদগুলো হচ্ছে নর্মালি ওই যে আমরা আম, জাম, কাঁঠাল দেখি, এগুলো হচ্ছে নর্মালি C3 সাইকেলের উদ্ভিদ। আর C4 গুলা হচ্ছে কোনগুলা? যেমন হচ্ছে ধান, চাল, গম, ভুট্টা, এই টাইপের, মানে যেগুলো হচ্ছে শস্য জাতীয়, দানা জাতীয় যেগুলো, সেগুলো হচ্ছে C4। এখন C3 আর C4 এর মধ্যে C4 জাতীয় উদ্ভিদগুলোর কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার যে হার, মানে হচ্ছে রেট যেটা, সেটা কিন্তু C4 এর ক্ষেত্রে বেশি। এটাই হচ্ছে মোটামুটি তোমাদের পর্যায়ে, আলোক নির্ভর পর্যায়ে, আলোক নিরপেক্ষ পর্যায়ে। আচ্ছা, এখন আমরা কথা বলবো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রভাবক নিয়ে। এখন প্রভাবক হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে বাহ্যিক প্রভাবক আর একটা হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক। বাহ্যিক প্রভাবকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি? আলো। এখন আলোর প্রয়োজনীয়তাটা কি? আলোর প্রয়োজনীয়তা আমরা প্রথমেই জেনেছি। আলোর মাধ্যমে হচ্ছে ক্লোরোফিল কি নিজের মধ্যে শক্তিটা সঞ্চয় করে রাখে, পরে ওই শক্তিটাকে কাজে লাগিয়েই কিন্তু কার্বন ডাইঅক্সাইড আর পানি মিলে গ্লুকোজ তৈরি করতে পারে। তাহলে এটা সবচেয়ে প্রধান একটা ইম্পর্টেন্স, এটা হচ্ছে কি শক্তি যোগান করে। আর দ্বিতীয়ত হচ্ছে কি, আলোর উপস্থিতিতে কিন্তু অনেক সময় ক্লোরোফিল তৈরি হয়, মানে ক্লোরোফিল তাকে তৈরি হতে হবে, তারপরে না সেই আলোকে নিজের মধ্যে ধারণ করতে পারবে। তাহলে ক্লোরোফিল তৈরির যে প্রক্রিয়াটা, সেখানেও কিন্তু আলো ব্যবহৃত হয়। আবার আলোর মাধ্যমেই কিন্তু ওই যে কার্বন ডাইঅক্সাইড, আমরা বলেছিলাম কি কার্বন ডাইঅক্সাইড পাতার মধ্যে ঢুকে কিসের মাধ্যমে? পত্ররন্ধ্রের মাধ্যমে। এখন ওই পত্ররন্ধ্রটা একটা কিসের মতো? একটা হোলের মতো, বা একটা মানে যেটা খুলতে হয় আবার বন্ধ করতে হয়। এখন ওই আলোর উপস্থিতিতে কিন্তু পত্ররন্ধ্র যেটাকে বলে সেটা ওপেন হয়, তখন কার্বন ডাইঅক্সাইড ঢুকতে পারে। আলো যদি ঠিকমতো না পায় বা হচ্ছে না থাকে, তখন কিন্তু পত্ররন্ধ্রগুলো বন্ধ থাকে। এই জন্য রাতের বেলা পত্ররন্ধ্র বন্ধ থাকে, সেজন্য তখন কার্বন ডাইঅক্সাইড ঢুকতে পারে না। কিন্তু দিনের বেলা আলোর উপস্থিতিতে পত্ররন্ধ্রগুলো খোলা থাকে, তখন হচ্ছে ঠিকমতো কার্বন ডাইঅক্সাইড ঢুকতে পারে। এগুলো হচ্ছে ইম্পর্টেন্স। আবার বিভিন্ন রঙের আলোতে বিভিন্ন ধরনের সালোক সংশ্লেষণ হয়, যেমন হচ্ছে লাল, নীল, কমলা, বেগুনি, এই 4টা কালারে সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয়। আবার সবুজ আর হলুদ, এগুলোতে সালোক সংশ্লেষণ হয় না বললেই চলে। আবার আলোর একটা নির্দিষ্ট কি ওয়েভ লেন্থ আছে, যেটার উপর ভিত্তি করে সালোক সংশ্লেষণের পরিমাণ বাড়ে অথবা কম। এটা হলো আলোর উপকারিতা। এবার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড তো আমরা জানি, কার্বন ডাইঅক্সাইড পত্ররন্ধ্রের মাধ্যমে ঢোকার কারণে পানির সাথে মিলে, তাহলে কার্বন ডাইঅক্সাইড আর পানি মিলেই কিন্তু গ্লুকোজ তৈরি করে। সেম টু সেম অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড আর পানি মিলে কি তৈরি করে? গ্লুকোজ তৈরি করে, পানি তৈরি করে, আর অক্সিজেন বাই প্রোডাক্ট হিসেবে বের করে। তার মানে কি, বাতাসে যদি বেশি কার্বন ডাইঅক্সাইড থাকে, তাহলে আরও নতুন কার্বন ডাইঅক্সাইড তৈরির সুযোগটা কম পাবে। তাহলে বাতাসে যদি অক্সিজেনের পরিমাণ কম থাকে, তখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা বেশি বেশি হবে, যাতে বেশি বেশি অক্সিজেন সাপ্লাই দিতে পারে। এখন অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিলটা আমরা কোথায় জানি? ক্লোরোফিলটা থাকে হচ্ছে পাতার ক্লোরোপ্লাস্টে, মেজোফিল যে টিস্যু থাকে সেটার ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিলটা থাকে। আর ক্লোরোফিল হচ্ছে এক ধরনের রঞ্জক পদার্থ, যেটা কি করতে পারে? যেটা বিভিন্ন কালারের লাইট নিজের মধ্যে ধারণ করতে পারে, ধারণ করে সে শক্তি সঞ্চয়টা করে রাখে, পরে সেই শক্তিটা সে কাউকে কাউকে সাপ্লাই দেয়। যেমন এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হওয়ার পরে যে এটিপি তৈরি হয়, ওইখানে যে শক্তিটার প্রয়োজন হয়, সেটা কিন্তু সাপ্লাই দেয় হচ্ছে ক্লোরোফিল। তাহলে এগুলাই হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট বাহ্যিক আর অভ্যন্তরীণ প্রভাবক। আর বাকি যেগুলো আছে ওগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, ওগুলা বই থেকে পড়ে নিলেই তোমরা পারবে।